দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সি ফিভার কবিতাটি। এই সি ফিভার কবিতাটি আজকে আমরা এমনভাবে আলোচনা করব, প্রতিটি শব্দ প্রতিটি লাইনের অর্থ ব্যাখ্যা করব। তার সাথে সাথে এই সি ফিভার কবিতা থেকে টেস্ট বইয়ে কী প্রশ্ন আছে সেই প্রশ্ন আলোচনা করব। ইতিপূর্বে মাধ্যমিক পরীক্ষায় কী কী প্রশ্ন এসে গেছে সেই প্রশ্ন আলোচনা করব এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নগুলি টেস্ট পেপারে রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কবিতাটি যদি আমার সঙ্গে তোমরা ভিডিওটি ভালো করে দেখো, আমি যেভাবে আলোকপাত করছি তোমাদের এখান থেকে আমি অনেকগুলি এমসিকিউ প্রশ্ন এই কবিতা শেষে আলোকপাত করে দেব, অনেকগুলি শর্তমিতে আলোকপাত করে দেব, এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি আলোকপাত করব। তোমাদের সামনে ইউনিট টেস্ট পরীক্ষা এমনকি মাধ্যমিক পরীক্ষার মধ্যেও যে কোনো প্রশ্ন আসলে আজকের আলোচনা শোনার পর আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা প্রত্যেকটি উত্তর করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আর দেরি কোনো লাভ নেই, আমরা শুরু করব এই কবিতাটি। আমাদের কবিতার মধ্যে কবিতা আলোচনা করতে গেলে আমাদের সবথেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কবিতার নাম এবং কবির নাম। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি সরাসরি চলে যাচ্ছি কবিতার নাম। কি বলছে? সি ফিভার। সি ফিভার কথার অর্থ হচ্ছে সমুদ্র জল। একটা কথা মনে রাখবে, আমরা যে জল চিনি বা যে জলকে আমরা জানি সেই জল কিন্তু এখানে নয়। এখানে সি ফিভার কথা অর্থ হচ্ছে ভ্রমণ করার যে তৃষ্ণা, সমুদ্রে যাওয়ার যে তৃষ্ণা, সেটার কথা কিন্তু বলা হচ্ছে। তাহলে সি ফিভার কথা হচ্ছে সমুদ্র জল, এটা হচ্ছে ভ্রমণের যে পিপাসা সেটা বলতে পারো। কবি কি বলছে? বলছে জন মাসফিল্ড। এবার এটা মনে রাখার জন্য বলতে পারো জন মাসফিল্ড, কিন্তু উচ্চারণ তোমরা যাই করো না কেন তোমরা বানানটা মনে রাখবে। এটা কিন্তু পরীক্ষা আসার জন্য অনেক চান্স রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো কি বলছেন। এবার আমরা কবিতা শুরু করছি। বলছি দেখো, আই কথার অর্থ হচ্ছে কবি, মানে আমি। কবি বলছেন আই মাস্ট গো ডাউন, আমি আবার যাব। কি বলছে? আই মাস্ট গো ডাউন, আমি আবার অবশ্যই যাব। কোথায়? টু দ্য সিস অ্যাগেন, সমুদ্রে আবার। আই মানে আমি অর্থাৎ কবি, মাস্ট মানে অবশ্যই, গো ডাউন তিনি যাত্রা করবেন বা যাবেন, টু দ্য সিস সমুদ্রে, অ্যাগেন আবার। অর্থাৎ কবি প্রথম লাইনে বলেছেন আমি আবার সমুদ্রে যাব। এই লাইনটি দ্বারা বোঝানো হচ্ছে কবি এর আগেও সমুদ্রে গিয়েছেন। এবার বলছে সমুদ্রের যে অবস্থান, সমুদ্রের অবস্থান কেমন ছিল? বলছে টু দ্য লানলি সি, টু দ্য লানলি মানে একাকী বা নির্জন, সি সমুদ্র। আমি কোন সমুদ্রে যাব? যে সমুদ্র একা এবং নির্জন। অ্যান্ড স্কাই এবং কি আকাশ, অর্থাৎ আকাশটিও কি রয়েছে? একা রয়েছে, নির্জন অবস্থা রয়েছে, আর সমুদ্র নির্জন অবস্থা রয়েছে, সেইখানে আমি যাব। কে বলছেন? কবি বলছেন। অ্যান্ড এবং অল আই আস্ক, যার জন্য আমার চাই, অর্থাৎ কবির চাই। এই যে অল আই আস্ক, যার জন্য আমার চাই, ইজ এ টল শিপ, একটি লম্বা জাহাজ। একটি লম্বা জাহাজ। শিক্ষার্থী বন্ধুরা, টল মানে হচ্ছে লম্বা। এখানে কবি যে অর্থ ব্যবহার করছেন সেটা টল মানে এখানে কিন্তু লম্বা নয়, এখানে হচ্ছে শক্তিশালী শিপ বলতে জাহাজ। কারণ সমুদ্রে যখন যাওয়া হবে তখন সেই সমুদ্রে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসতে পারে, তাই জাহাজটি যদি শক্তিশালী হয় তাহলে কবি খুব সহজেই বা নিরাপদে সে ভ্রমণ করতে পারবেন। তাই বলেছেন অল আই আস্ক ইজ এ টল শিপ, আমি তার জন্য চাই একটা শক্তিশালী জাহাজ অর্থাৎ লম্বা জাহাজ। অ্যান্ড এ স্টার, এবং একটি চাই নক্ষত্র বা তারা, কেননা টু স্টিয়ার বা হার বাই, সেই জাহাজটিকে যিনি কি করবেন? দিক নির্দেশক করে নিয়ে যাবেন। স্টার বলতে ধ্রুব তারার কথা বলতে পারো, আর হার বলতে এখানে জাহাজটিকে মেয়েদের সাথে বা স্ত্রীলিঙ্গে ব্যবহার করা হচ্ছে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্ন আসতে পারে কবি সমুদ্রে এখানে যে বলছেন প্রথম লাইনে যে আবার যাব, এই লাইনটি দ্বারা কি বোঝাচ্ছে? এই লাইনটি দ্বারা বোঝানো হচ্ছে কবি এর আগেও সমুদ্রে গিয়েছেন। এর প্রশ্ন আসতে পারে সমুদ্রের জীবন কেমন? মনে রাখবে লাললি কিংবা ডিসলেট। লাললি মানে নির্জন কিংবা হচ্ছে একাকী। আকাশের জীবনযাত্রা কেমন? মনে রাখবে লাললি বা ডিসলেট। ওকে, এবার বলছে কবি এই যে সমুদ্র যাত্রা করবেন, সেই সমুদ্র যাত্রার জন্য তার কেমন জাহাজ প্রয়োজন? উত্তর হবে টল শিপ, অর্থাৎ লম্বা জাহাজ প্রয়োজন। লম্বা জাহাজ কথার অর্থ এখানে লম্বা জাহাজ কথার অর্থ হচ্ছে শক্তিশালী জাহাজ। অ্যান্ড এবং এ স্টার,
একটি চাই তারা। এখানে কোন তারার কথা বলা হয়েছে? ধ্রুব তারার কথা বলা হয়েছে। টু স্টিয়ার হার বাই, অর্থাৎ যে দিক নির্দেশ করে নিয়ে যাবে। অর্থাৎ দেখবে এখনকার দিনে যেমন কম্পাস রয়েছে, দিক নির্ণয় যন্ত্র রয়েছে, আগেকার দিনে এগুলো ছিল না। আগেকার দিনে যখন কবি কবিতা লিখছেন তখন কিন্তু মানুষ ধ্রুব তারা দেখে কিন্তু দিক নির্দেশ করতো। ওকে, তাহলে সেই রকম তারাকে তিনি চান, সেটাই জাহাজকে পরিচালনা করার জন্য। যে যেমন একটা গাড়ি চালাতে গেলে আমার স্টিয়ারিং দরকার, সেই স্টিয়ারিং থেকে আসছে স্টিয়ার। এবার বলছে অ্যান্ড দ্য হুইল কিক, বলতে অ্যান্ড দ্য হুইলস কিক, হুইল বলতে চাকা, বলছে অ্যান্ড দ্য হুইলস কিক, অর্থাৎ যখন জাহাজটি যাত্রা শুরু করবে তখন দেখবে চাকার মধ্যে একটা ধাক্কা লাগে, ধাক্কা দিতে হয়। দেখবে যখন সমুদ্রে কোনো জাহাজ নামানো হয় তখন কিন্তু জাহাজ ধাক্কা দিয়ে নামাতে হয়, সেখানে চাকার মধ্যে যে চাকাটাকে ধাক্কা দিতে হয়, সেই ধাক্কার কথা বলছে। অ্যান্ড দ্য হুইলস কিক, চাকার ধাক্কা। অ্যান্ড দ্য উইন্ডসম, অ্যান্ড দ্য উইন্ডসম, বাতাসে গান, বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেলস, এবং সাদা, কি বলছে? সাদা পালের শেকিং কম্পন। কবি কি চাচ্ছেন? জাহাজ চাচ্ছেন। সেই জাহাজের মধ্যে কি থাকবে? সাদা পাল থাকবে। কি থাকবে? হোয়াইট সেলস, সাদা পাল থাকবে। এবং সেই পাল কেমন অবস্থা থাকবে? শেকিং বা মুভিং। শেকিং বা মুভিং, শেকিং মানে কম্পমান, মুভিং মানে হচ্ছে কি কম্পমান। ওকে, তাহলে এখানে আমরা কি জানলাম? কবি কিসের গান শুনতে চান? ওয়াইন সং, মনে রাখবে, প্রশ্ন আসার চান্স রয়েছে। তারপরে কবি এই যে তিনি যে সেল চাচ্ছেন, সেই সেলের কালার কেমন? হোয়াইট, মানে কি সাদা। এবার সেলটির অবস্থান কেমন ছিল? সে স্থির ছিল না অন্য কিছু ছিল? তার মনে রাখবে, এর উত্তর হবে সেটিং। তাহলে আমরা এখানে জানতে পারলাম কি কবি চাচ্ছেন এখানে জাহাজটিকে চাকা একটা ধাক্কা চাচ্ছেন, বাতাসময় গান চাচ্ছেন, এবং তিনি সাদা রঙের পাল চাচ্ছেন, যে পাল বাতাস এসে যখন ধাক্কা দেবে সেই বাতাসের ধাক্কায় সেই জাহাজটি তরতর করে সামনের দিকে এগিয়ে চলবে। এবার বলছে অ্যান্ড এবং এ গ্রে, ধূসর বর্ণের মিস্ট কুয়াশা অন দা সিস ফেস, সমুদ্রের উপরিভাগে। অর্থাৎ সমুদ্রের যে মুখ রয়েছে সেই সমুদ্রের মুখের মধ্যে কি দেখতে পাবেন? ধূসর বর্ণের কুয়াশা। শিক্ষার্থী বন্ধুরা, মিস্ট বলতে বলছে কুয়াশা, কিন্তু এখানে সেই কুয়াশা সত্যের কুয়াশা নয়, এখানে হচ্ছে চলার পথে যে বাধা, সেই বাধাকে বোঝানো হয়েছে। কবি বলছেন বাধা যাই আসুক না কেন আমি কিন্তু চলবই, আমি কিন্তু আমার জাহাজ নিয়ে এগিয়ে যাব। তাই বলছে অ্যান্ড গ্রে মিস্ট থাকবে কি? ধূসর বর্ণের কুয়াশা। কোথায় থাকবে? অন দা সিস ফেস, সমুদ্রের মুখে। এবার বলছে অ্যান্ড এবং গ্রে ডাউন ব্রেকিং, এবং থাকবে সেই ধূসর বর্ণের এটা ভোরের আগমন। অর্থাৎ বাধা বিপত্তি পার হওয়ার পর একটা সুন্দর একটা ভোরের সূচনা ঘটবে, এই কথাই কবি বলেছেন। এবার বলছেন আই মাস্ট গো, আমি যাব, অর্থাৎ কবি যাবেন। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। কোথায়? বলছে আই মাস্ট গো ডাউন, আমি অবশ্যই যাব। টু দা সিস, কোথায় যাব? সমুদ্রে। অ্যাগেন, আবার। কেন যাব? ফর দা কল, আমাকে ডাকছে। অফ দা রানিং টাইড, চলন্ত বা ছুটন্ত সেই ঢেউ বা জোয়ার। বলছি তার সঙ্গে ডাকছে কে? ই যে কল, ডাকছে আমায় বর্ণ। দেখো ই যে কল, উইল মানে কল্ড, উইল মানে কি? বর্ণ বা প্রকৃতি। তার সে উইল মানে বর্ণ বা প্রকৃতি। এবার সেই বর্ণ বা প্রকৃতি আমায় ডাকছে। অ্যান্ড এবং এ ক্লিয়ার স্পষ্টভাবে কল ডাকছে, দ্যাট যে মে নট বি ডিনাইড, তা আমি অস্বীকার করতে পারবো না। কবি বলছেন আমাকে যারা ডাকছে তাদের ডাক আমি অস্বীকার করতে পারবো না, আমাকে যেতেই হবে। এবার বলছেন অ্যান্ড এবং অল আই আস্ক, আমার চাই, আমি যাত্রা করব আমার তার জন্য চাই। কি চাই শিক্ষার্থী বন্ধুরা? ইজ এ উইন্ডি ডে, একটি বাতাসময় দিন। উইথ, সঙ্গে। দা হোয়াইট, চাই সাদা মেঘ। সাদা কি? দা হোয়াইট ক্লাউডস, সাদা মেঘ। কেমন মেঘ? ফ্লাইং, উড়ন্ত মেঘ। সাদা ভাসমান উড়ন্ত মেঘ আমি চাই। কিসের জন্য? যাত্রার জন্য। প্রশ্ন আসতে পারে কবি কেমন মেঘ চান? উত্তর হবে হোয়াইট। সেই মেঘের অবস্থান কেমন? ফ্লাইং, ভাসমান। এবার বলছেন অ্যান্ড দা ফ্লাইং স্প্রে, এবং সেখানে জাহাজ যখন যাবে
তখন কি করবে, জাহাজের মধ্যে যে জলকণা এসে বাড়ি লাগে, সেই জলকণা যখন ছিটে উঠে, সেই স্পাই মানে কি দেখো, স্পাই মানে হচ্ছে এই জলকণা ছড়িয়ে ছিটিয়ে যে যায়, ফ্লাং স্প্রে মানে সেই জলকণা যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তাকে বলছে ফ্লাং স্প্রে। অ্যান্ড এবং দা ব্লোন স্পিউম এবং সেই সমুদ্রের মধ্যে ভাসমান ফেনারাশি। এবার বলছে অ্যান্ড দ্য সিগালস ক্রাই এবং সেখানে আমি শুনতে পাবো গাংচিলদের চিৎকার। কাদের চিৎকার শুনতে পাবো? গাংচিলদের চিৎকার। এখানে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। কাদের চিৎকার? সিগালসের চিৎকার শুনতে পাবো। এবার নৌকা বা জাহাজ যখন যাবে, জাহাজের অবস্থান কেমন থাকবে, সেই জলকণার অবস্থা কেমন থাকবে, মনে রাখবে ফ্লাইং স্পাই এটা থাকবে। মেঘ কেমন থাকবে? ফ্লাইং থাকবে। মেঘের রং কেমন থাকবে? হোয়াইট থাকবে। দিনটি কেমন হবে? মনে রাখবে উইন্ডি হবে, বাতাসময় থাকবে। এবার কবি কি করতে পারবে না? এই দেখো, মে নট বি ডিনাইড, অস্বীকার করতে পারবে না। এই শব্দগুলি খুব ভালো করে যদি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখো, আমি 100% নিশ্চিত তোমরা যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসলেই তোমরা উত্তর লিখতে পারবে। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা রয়েছে, তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা। যারা ক্লাস 10-এ ইতিমধ্যে নতুন 10-এ উঠেছে তাদের সামনে রয়েছে ইউনিট টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। এবার যদি পরীক্ষা না আসে তাহলে পরের বার অবশ্যই তোমাদের কাজে লাগবে। তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং প্রতিটি প্রশ্ন তোমরা চোখ বোলাতে থাকবে। আমি নিশ্চিত যে কোনো প্রশ্ন আসলে আমার এই প্রশ্ন লেখাগুলির মধ্যেই প্রশ্ন পরীক্ষা আসবে আর তোমরা 100% নাম্বারগুলি তোমরা পেয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা পরের ধাপ আলোচনা করছি। আই মাস্ট গো, আমি অবশ্যই গো ডাউন যাব। আই মাস্ট গো ডাউন, আমি অবশ্যই যাব। কোথায়? টু দ্য সিস অ্যাগেন, আবার সমুদ্রে। আমি অবশ্যই আবার সমুদ্রে যাব। কাদের জীবনে যাব? কেমন ভাবে যাব? টু দ্য ভার্গান্ট জিপসি লাইফ, ভবঘুরেদের জীবনে, যাযাবরদের জীবনে, যারা কি করে শুধু ঘুরে বেড়ায় তাদের জীবনে। যে জীবনটা কেমন? জিপসি লাইফ। কথাটা মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এমসিকিউ প্রশ্ন আসতে পারে। বলছে টু দ্য গার্লস ওয়ে, সিগালদের পথে, সিগালস অর্থাৎ গাংচিলদের পথে। অ্যান্ড দ্য হোয়াইলস ওয়ে, তিমিদের পথে, হোয়াইলস ওয়ে তিমিদের পথে। হোয়ার যেখানে, দ্য উইন্ডস লাইক বাতাস কাটছে, এ হুইটেড স্নাইপ ধারালো ছুরির মতো। এ হুইটেড শব্দটার সমার্থক শব্দ হচ্ছে সার, নাইফ হচ্ছে ছুরি। আমি সেই পথে যাব যে পথে তিমিরা চলে। কথা হচ্ছে কি চলে? আমি সেই পথে যাব যে পথে তিমিরা চলে, তিমিদের পথে। আমি যাব দ্য গার্লস ওয়ে, গাংচিলদের পথে, যেখানে বাতাস কি করছে? এ হুইটেড নাইফ ছুরির মতো কাটছে। ওকে, এবার বলছে অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন, এবং আমি চাই, এই দেখো কবি চাই, ইজ এ মেরি ইয়ার্ন একটি মজার গল্প। মেরি মানে মজার, ইয়ার্ন মানে গল্প। কবি চাচ্ছেন একটা মজার গল্প শুনতে ফ্রম এ লাফিং ফেলো রাভার, যিনি সহনাবিক রূপে আছেন। যাত্রা বলছে দেখো ফেলো রাভার, যে ব্যক্তি ওখানে আছেন তার কাছে দেখো তিনি কি থাকবেন? লাফিং, সদা হাস্যময় থাকবেন। যিনি সর্বদাই মানুষকে খুশি করেন, আনন্দ দান করেন, মজার কথা বলেন, সেরকম একজন ব্যক্তিকে তিনি চান, যিনি কি করবেন? মেরি ইয়ার্ন, মজার গল্প শোনাবে, মজার কথা বলবে। আবার বলছে ফ্রম এ লাফিং ফেলো রাভার, সেই ব্যক্তির কাছে তিনি কি করবেন? তিনি সর্বদাই হাস্যময় থাকবেন, খুশিতে থাকবেন। এবার বলছে অ্যান্ড এবং কোয়াইট স্লিপ, চাই একটি শান্ত ঘুম। কোয়াইট মানে পুরোপুরি, স্লিপ মানে ঘুম। অ্যান্ড এবং এ সুইট ড্রিম, একটা মিষ্টি স্বপ্ন। হয়ে যখন দ্য লং ট্রিক্স ওভার, এই দীর্ঘ যাত্রা শেষ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই কবিতাটি আমরা পড়লাম। মনে রাখবে এই কবিতাটির আক্ষরিক অর্থে এইখানে কবির যে জীবনযাত্রার কথা নয়, আমাদের প্রতিটি মানুষের জীবনযাত্রাকে এখানে বর্ণনা করা হয়েছে। আমরা প্রত্যেকেই চাই আমরা দিনের শেষে গিয়ে একটু ভালোভাবে বিশ্রাম নিতে, আমরা প্রত্যেকে চাই আমাদের প্রতিটা মুহূর্ত আনন্দে কাটাতে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আর আলোচনা বাড়াচ্ছি না, এবার চলো আমরা শুরু করছি। এই কবিতা থেকে কি প্রশ্ন আসবে
মনে রাখবে আমি অনেকগুলি প্রশ্ন টেস্ট পেপার থেকে আমি তুলে নিয়েছি, মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুলে নিয়েছি, এমনকি তোমাদের টেস্ট বই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুলে নিয়েছি। হয়তো প্রশ্নটি দু একবার করে রিপিট হয়েছে, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি বারবার করে এই ভিডিওটি দেখো, তোমাদের যে কোনো প্রশ্ন আসলে এই কবিতা থেকে তোমরা লিখতে হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে চলো আমরা এবার প্রশ্নগুলি দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে কবিতাটি প্রতিটি শব্দ জেনে নিয়েছি। আমরা আলোচনা করব প্রশ্নগুলি। দ্য পয়েট আস্কস ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি। কবিতায় যে নৌকাটি, যে জাহাজটি ছিল, সেই জাহাজের পালের রং কেমন ছিল? অপশন আছে ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট। উত্তর দেখো দেওয়া আছে, কেন দেখো দেওয়া আছে হোয়াইট। তাই উত্তরটা আমরা কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? হোয়াইট। ওকে, এরপর দেখো প্রশ্ন বলা আছে হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সিস দ্য পোয়েট ওয়ান্স টু হেয়ার ক্রাইং অফ। তাহলে সেখানে কবি কার ডাক শুনতে পেয়েছেন? দেখো এখানে বলা আছে সি গার্লস ক্রাইং। কি বলছে? সি গার্লস ক্রাইং। তাই উত্তরটা হবে শিক্ষার্থী বন্ধুরা কেন হবে সি গার্লস। ওকে, পরের প্রশ্ন বলছে দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক হুইটেড। বাতাস কেমন করে কাটছিল? দেখো বাতাস কাটছিল হুইটেড নাইফ। তাই উত্তরটা লিখবে শিক্ষার্থী বন্ধুরা কার মতো? নাইফ, ছুরির মতো। এরপরে প্রশ্ন বলছে দেখো দ্য কল অফ দ্য রানিং টাইড। এই ছুটন্ত যে ঢেউ ছিল, ছুটন্ত যে জোয়ার ছিল, সেই জোয়ারের ডাককে কবি কী করতে পারেনি? দেখো আমাদের দ্বিতীয় লাইন বলছে কি? দেখো নট বি ডিনাইড, অস্বীকার করতে পারবে না। দেখো ক্যান নট বি ডিনাইড, অস্বীকার করতে পারবে না। পরের প্রশ্ন বলছে দ্য পয়েট উড লাইক টু হেয়ার দ্য ক্রাই অফ দ্য। কবি যাত্রা শেষে কি শুনতে পেয়েছেন? আমি ইতিমধ্যে একবার আলোচনা করেছি। কি উত্তরটা? সিগালস। আমরা এটা দ্বিতীয় পেরার শেষ লাইনে দেখো পাবো দ্য সিগালস ক্রাইং। ওকে, এবার দেখো পরের প্রশ্ন দেওয়া আছে দ্য উইন্ড কি আছে দেখো, ও তারপর একটা প্রশ্ন আছে আগে। দ্য পয়েট লাইকস টু লিড এ জিপসি লাইফ বিকজ ইট ইজ। কবি কেন সেই ভবঘুরেদের জীবনকে পছন্দ করেছেন? উত্তর হবে এ কেয়ার ফ্রি লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার্স। অর্থাৎ ভ্রমণ করতে গিয়ে মুক্তভাবে জীবন কাটানো যায়, তার জন্য এই জীবনটাকে তিনি পছন্দ করেছেন। পরের প্রশ্ন দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হুইটেড। এবার যে বাতাস, যে সমুদ্রে যে বাতাস কাটছিল, সেই বাতাস যে ধারালোভাবে কাটছিল, কার মতো কাটছিল? ধারালো হুইটেড নাইফ, ধারালো ছুরির মতো। তাই উত্তরটা হবে শিক্ষার্থী বন্ধুরা উত্তরটা হবে নাইফ। ওকে, এরপরে যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন বলছে দ্য পয়েট ওয়ান্টস টু আন্ডারটেক জার্নি। যাত্রাটা কবি কখন চেয়েছেন যেতে? বলছে অ্যাট নাইট, ইন দ্য মর্নিং, বিফোর ডে ব্রেক, অ্যাট নুন। দেখো আমরা কবিতার মধ্যে পেয়েছি কত নাম্বার লাইনে? প্রথম প্যারার শেষ লাইনে এ গ্রে ডন ব্রেকিং, অর্থাৎ ভোর হওয়ার আগে। তাই উত্তরটা হবে বিফোর ডে ব্রেক। পরের প্রশ্ন আছে ফ্রম দ্য ফেলোর অফ হার দ্য পয়েট ওয়ান্টস টু হেয়ার। কবি যাত্রা শেষে নাবিকের কাছ থেকে কী শুনতে চেয়েছেন? দেখো আমরা এখানে পেয়েছি কী আছে, দেখো মেরি ইয়ার্ন। কী আছে? মেরি ইয়ার্ন মানে হচ্ছে মজাদার গল্প। তাহলে এখানে গল্প ইংলিশ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা টেল। এটা তোমাদের বইয়ে নেই, উত্তরটা হবে টেল। পরের প্রশ্ন বলছে দ্য কালার দ্যাট কানেক্টস মিস্ট অ্যান্ড ডাউন ইজ। এবার এই যে কবি যে যখন যাত্রা করবেন তখন কুয়াশা রং কেমন ছিল? দেখো আমরা কবিতার মধ্যে পেয়েছিলাম, দেখো এখানে পেয়েছিলাম কবিতার মধ্যে অ্যান এ গ্রে মিস্ট, মানে ধূসর বর্ণের কুয়াশা। তাই উত্তরটা কী লিখবে শিক্ষার্থী বন্ধুরা? গ্রে। পরের প্রশ্ন বলছে দ্য টাইড ইন দ্য সি ইজ। এবার কবিতার যে সমুদ্র ছিল, সেই সমুদ্রে যে জোয়ার বা ঢেউ ছিল, সেই জোয়ারটা কেমন ছিল? রানিং মানে ছুটন্ত। এবার দেখো এখানে কী আছে? মুভিং। উত্তরটা হবে কি? মুভিং। এবার বলছে দ্য পয়েট ক্যান হেয়ার দ্য কল অফ দ্য। কবি শুনতে পেয়েছেন ডাক। কার ডাক শুনতে পেয়েছেন? কার ডাক শুনতে পেয়েছেন? কবিকে কে ডাকছে? দেখো আমরা কবিতায় পেয়েছিলাম তিনি কোথায় যেতে চেয়েছিলেন? সমুদ্রে। তাই এখানে বলবে, দেখো বলা আছে শিপস, স্কাই, সি, রিভার। কবিকে কে ডাকছিল? কে ডাকছিল? সি, রিভার, স্কাই, তারপর আছে শিপ। মনে রাখবে উত্তরটা হবে সি। কবি
শুনতে পেয়েছিলেন কার ডাক? সমুদ্রের ডাক। দ্য পয়েট ওয়ান্স এ ডে দ্যাট উইল বি, কবি যখন যাত্রা করবেন তখন তিনি চেয়েছিলেন দিনটি কেমন দিন চেয়েছিলেন? একটা বাতাসময় দিন চেয়েছিলেন। কেমন দিন চেয়েছিলেন? একটা বাতাসময় দিন। দেখো বলা আছে এ উইন্ডি ডে, তাই উত্তরটা হবে কি শিক্ষার্থী বন্ধুরা? উইন্ডি। এরপরে প্রশ্ন আছে দ্য পয়েট কম্পেয়ার্স দ্য লাইফ ইন দ্য সি উইথ দ্যাট অফ এ, কবি তুলনা করেছিলেন সমুদ্র জীবনকে কার সঙ্গে তুলনা করেছিলেন? দেখো শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় প্যারার মধ্যে আমাদের দেওয়া আছে প্রথম লাইনে কি বলছে? জিপসি লাইফ। তাই উত্তরটা কী হবে শিক্ষার্থী বন্ধুরা? বলছে জিপসি লাইফ। তাই উত্তরটা হবে দেখো এখানে বলা আছে জিপসি। কি বলা আছে? জিপসি। তারপর বলছে দ্য ব্লোয়িং উইন্ড ইন দ্য সি উইল বি, এই যে বাতাস বইছিল কেমনভাবে বাতাস বইছিল? ধারালো ছুরির মতো করে। দেখো বলছে ব্লান্ট, শার্প, হট, ডাল। উত্তর হবে শার্প। কেননা হুইটেড শব্দের সমার্থক শব্দ হচ্ছে শার্প। ওকে, এরপরে প্রশ্ন আছে দেখো, এরপরে যে প্রশ্ন আছে শিক্ষার্থী বন্ধুরা সে কী বলছে দেখো, দ্য পয়েট ওয়ান্স দ্য শিপস সেল টু বি, কবি চেয়েছিলেন জাহাজের পাল কোন রঙের? বলা আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথম প্যারাতে বলা আছে হোয়াইট। কি বলছেন? হোয়াইট। তাই উত্তরটা কী হবে? হোয়াইট। ওকে, উত্তরটা কী হবে? হোয়াইট। পরের প্রশ্ন বলছে দ্য পয়েট উড লাইক টু হেয়ার দ্য সং অফ দ্য, কবি শুনতে চেয়েছিলেন গান। দেখো দ্য পয়েট উড লাইক টু হেয়ার দ্য সং অফ, কবি গান শুনতে পেয়েছিলেন। কিসের গান শুনতে পেয়েছিলেন শিক্ষার্থী বন্ধুরা? দেখো কবি শুনতে পেয়েছিলেন কার গান? কবি শুনতে পেয়েছিলেন দেখো বাতাসের গান, উইন্ড সং। দেখো প্রথম প্যারার তৃতীয় নম্বর লাইন, তাই উত্তর লিখবে উইন্ড। ওকে, উত্তরে উইন্ড। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এরপর যে প্রশ্ন আছে বলছে, এরপর কি প্রশ্ন বলছে দেখো বলছে হোয়াইট ইজ দ্য কালার অফ দ্য, হোয়াইট অর্থাৎ সাদা রং কার ছিল? আমরা কবিতায় পড়েছি দেখো কার ছিল? সেলস। কার ছিল? সেলস। তা উত্তর লিখবে দেখো সেল। এবার প্রশ্ন আছে দ্য পয়েট ক্যান নট ডিনাই, কবি কি অস্বীকার করতে পারবে না? কবি অস্বীকার করতে পারবে না। দেখো এখানে বলছে মে ডি নট ডিনাই, অর্থাৎ সমুদ্রের যে ডাক, সমুদ্রে যে তিনি যাবেন, সমুদ্রে তাকে যাওয়ার জন্য ডাকছিল কে? ডাকছিল তাকে রানিং টাইড, উইল কল, ক্লিয়ার কল। অস্বীকার করতে পারবে না সমুদ্রের ডাক। তার এখানে অপশন হিসেবে আমাদের এখানে দেওয়া আছে শিপস কল, কি আছে? সেলস কল, সিস কল, ক্লাউডস কল। তা উত্তরটা আমরা লিখব সিস কল। এরপরে প্রশ্ন আছে ফর দ্য গাইডেন্স অফ দ্য শিপ দ্য পয়েট ওয়ান্স, কবি তার দিক নির্দেশক যন্ত্র হিসেবে বা পরিচালনা করার জন্য তিনি চাচ্ছেন কাকে চাচ্ছেন? বলছে অ্যানাদার টল শিপ, এ স্টার, দ্য সান, দ্য হুইল। দেখো কবিতার আমরা প্রথম প্যারা দ্বিতীয় নাম্বার লাইনে পেয়েছি এ স্টার। তাই উত্তরটা লিখব শিক্ষার্থী বন্ধুরা এ স্টার। ওকে, এরপরে প্রশ্ন আছে দেখো সিগাল ইজ কাইন্ড অফ, সিগাল কি? সিগাল হচ্ছে এক ধরনের পাখি। তাই উত্তরটা হবে বার্ড। দ্য কল অফ দ্য রানিং টাইড, এই যে আমাদের যে চলন্ত বা ছুটন্ত ঢেউ বা জোয়ার ডাকছিল কবিকে, কবি সেটা কী করতে পারেনি? ক্যান নট বি ডিনাইড, অস্বীকার করতে পারেনি। তাই এটা হয় উত্তর। পরে প্রশ্ন দ্য উইন্ড অফ দ্য সি ইজ লাইক এ, এবার বাতাস কার মতো কাটছিল? উত্তর হচ্ছে ছুরির মতো নাইফ। আমরা তৃতীয় প্যারার দ্বিতীয় নাম্বার লাইনেই পাবো। দেখো হুইটেড কি আছে? নাইফ। ওকে, এরপরে প্রশ্ন আছে শিক্ষার্থী বন্ধুরা দ্য পয়েট উড লাইক টু হেয়ার দ্য ক্রাই অফ, কবি শুনতে পেয়েছেন চিৎকার কার চিৎকার শুনতে পেয়েছেন? দেখো বলছে এখানে বলছে দেখো দ্বিতীয় প্যারা চতুর্থ লাইন সিগালস ক্রাইং। তা উত্তরটা লিখবে সিগাল। ওকে, এরপরে প্রশ্ন বলছে দ্য পয়েট লাইকস টু লিড এ জিপসি লাইক বিকজ, কবি ভবগুরুদের মতো তিনি জীবন চেয়েছিলেন কেন? কারণ এ কেয়ার ফ্রি লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার্স, অর্থাৎ সেই জীবনটার মধ্যে ভ্রমণ রয়েছে, ইচ্ছা মতো আর কি ঘোরাফেরা করা যায়, ভ্রমণ করা যায়, তার জন্য তিনি সেই জীবনটা চেয়েছিলেন। এবার বলছে দ্য কল অফ দ্য রানিং টাইড, দ্য কল অফ দ্য রানিং টাইড, এই যে দ্য কল অফ দ্য রানিং টাইড যে রয়েছে এই ডাকটাকে তিনি কি করতে পারেনি? কবি
ক্যান নট বি ডিনাইড, অস্বীকার করতে পারেনি। শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা 3-4 বার রিপিট হয়েছে, মানে মনে রাখবে এই প্রশ্নটা কোশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে কয়েকবার ছিল, তাই প্রশ্নগুলো হয়তো রিপিট হয়েছে। এরপরের প্রশ্ন বলছে, দেখো কি বলছে, দ্য পয়েট 6, কবি খুঁজেছেন, কি খুঁজেছেন, কাম ডে, ওয়ার্ম ডে, সিল ডে, উইন্ডি ডে। আমরা এর আগে পেয়েছিলাম বাতাসময় দিন, তাই উইন্ডি ডে। বলছে দ্য কালার অফ দ্য ফ্লাইং ক্লাউডস ইজ, ভাসমান মেঘের রং কেমন ছিল, বলছে হোয়াইট। আমরা এটা কবিতা লাইনে কবিতা আমরা দেখবে, তোমরা এখানে দেখো হোয়াইট আছে, ভাসমান মেঘ কেমন ছিল, তো হোয়াইট দেখো দ্বিতীয় প্যারার 3 নাম্বার লাইন, হোয়াইট ক্লাউডস ফ্লাইং। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা পরের প্রশ্ন বলছে দ্য সি ইজ, কবি সমুদ্র কেমন ছিল, মনে রাখবে ডিসোলেট কথা অর্থ হচ্ছে নির্জন, যাকে আমরা লালনি বলে থাকি। এবার বলছে দ্য পোয়েম সি ফিভার ইজ কম্পোজড বাই, এই কবিতাটি কে লিখেছেন, জন ম্যাসফিল্ড। পরে প্রশ্ন দ্য কল অফ দ্য সি, বলছে ডাকছে সমুদ্র, কি মাস্ট বি অ্যাকসেপ্টেড, অবশ্যই সেটা গ্রহণ করতে হবে, অর্থাৎ কবি সেটা গ্রহণ করছেন, যার জন্য তিনি বলছেন তিনি আবার সমুদ্র যাত্রা করবেন। এরপরে প্রশ্ন কি বলছে, দ্য পয়েট ওয়ান্টস টু গো দ্য সি, কবি চেয়েছেন আবার সমুদ্র যেতে, সেটা কি কখন, অ্যাট ডে, অ্যাট নাইট, ইন দ্য ইভিনিং, ডিউরিং ডে, মনে রাখবে দিনের বেলায়, তাই ডিউরিং ডে। হোয়েন দ্য ট্রিক ইজ ওভার, হেয়ার ট্রিক মিন্স, ট্রিক বলতে কি বোঝানো হচ্ছে, মনে রাখবে ট্রিক বলতে বোঝাচ্ছে যাত্রার কথা অর্থাৎ জার্নি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইমাত্র আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এমসিকিউ প্রশ্ন। এবার আলোচনা করব এই কবিতা থেকে কী কী ট্রু ফলস প্রশ্ন আসতে পারে। আমরা প্রশ্নটি পড়ে দেখব যে প্রশ্নটা সত্য না মিথ্যা। যদি সত্য হয় তাহলে পাশে এটি লিখব, এবং যে লাইনটি পড়ে বুঝতে পারবো যে এই প্রশ্নটি সত্য, সেটা লাইনটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে নেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো প্রথম প্রশ্ন, দ্য স্টিয়ার, দ্য শিপ, দ্য পয়েট নিডস দ্য মুন। তিনি বলেছেন যে কবির চাই জাহাজ পরিচালনা করার জন্য একটি চাঁদ। দেখো আমাদের কবিতায় কি বলেছে, কবিতায় বলেছে অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড স্টার। তাহলে আমাদের কী চেয়েছে, স্টার, কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া আছে, কী দেওয়া আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নে দেওয়া আছে মুন। তাহলে উত্তরে কী হবে, ভুল, তাই আমরা লিখেছি এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে যে লাইনটি দেওয়া আছে আমাদের, সেই লাইনটা দেখো তুলে ধরেছি, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। এই লাইনটি তোমরা লিখবে, ঠিক আছে। দেখো আমরা এই লাইনটি লিখেছি। এরপরে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা কী দেওয়া আছে, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ উইল্ড অ্যান্ড ক্লিয়ার। বলছে ডাকছে কি, রানিং টাইড, চলন্ত বা চলমান বা প্রবাহমান কি ঢেউ বা জোয়ার, উইল্ড ডাকছে কে, বন্য, কে, ক্লিয়ার। তাহলে দেখো আমাদের কি বলছে কবিতার লাইনে, প্রশ্নে দেখো আমাদের, দেখো দ্বিতীয় প্যারার প্রথম লাইনের শেষ থেকে বলছে, দেখো ফর দ্য কল দ্য রানিং টাইড উইল কল ক্লিয়ার কল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা ঠিক, তাই এটা লিখছি আমরা টি, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এই লাইনটি কিন্তু আমরা লিখে দিচ্ছি কি, রানিং, দেখো ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ উইল কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এই লাইনটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেখো আমরা লিখে দিয়েছি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে দ্য পয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। কবি সমুদ্রে প্রথমবার যেতে যান বা যাচ্ছেন। এটা কিন্তু প্রশ্নটা কিন্তু আমাদের প্রথম আলোচনা যখন করেছিলাম তখন এখানে বলা আছে কি শিক্ষার্থী বন্ধুরা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেন। এই অ্যাগেন কথা দ্বারা বোঝাচ্ছে কবি সমুদ্রে আগেও গিয়েছেন, তাই এটা প্রথমবার নয়, এটা হচ্ছে এর আগেও কবি গিয়েছেন, তাই উত্তরটা হবে কি এখানে এফ। তার জন্য আমরা এখানে এফ লিখব, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এই লাইনটা কিন্তু লিখব, কি লিখব, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেন। ওকে, এরপর দেখো আমাদের পরের প্রশ্ন কি বলছে, এবারে বলা আছে দ্য পয়েট ওয়ান্টস টু স্লিপ অ্যাট দ্য অনসেট অফ হিজ জার্নি। কবি যাত্রার সময় চাচ্ছেন, কি চাচ্ছেন, দেখো দ্য ঘুমোতে, দ্য পয়েট ওয়ান্টস টু স্লিপ, কবি চাচ্ছেন ঘুমোতে, অ্যাট দ্য অনসেট
অফ দ্য জার্নি, যাত্রার পর। কিন্তু আমাদের দেখো কবিতার মধ্যে বলা আছে কবি যখন যাত্রা করছিলেন তখন কী চাচ্ছিলেন তিনি? মেরি আর্ন, মজার গল্প শুনতে। এ লাফিং ফেলোর ওভার, অর্থাৎ তার যে সহযাত্রী, যে সহনাবিক থাকবে তার কাছ থেকে মজার গল্প শুনতে। তাহলে এখানে উত্তরটা কী হবে? ভুল। তাই আমরা এফ লিখব এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এই লাইনটি লিখব, অ্যান্ড অল আই আস্ক ইজ এ ভেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলোর ওভার। ওকে, এরপরে যে প্রশ্ন আছে, এরপর প্রশ্ন কি বলছে শিক্ষার্থী বন্ধুরা? বলছে দেখো, দ্য পয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ হোয়েন দ্য জার্নি ইজ ওভার। দ্য পয়েট ডাজ নট, কবি চান না, টু স্লিপ ঘুমোতে, হোয়েন দ্য জার্নি ইজ ওভার, যখন যাত্রা শেষ হবে। দেখো কবিতার শেষ লাইনটি কি বলছে? দেখো বলছে, অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন তার লম্বা যাত্রা শেষ হবে তিনি চান ঘুমোতে এবং তিনি চান একটা মিষ্টি স্বপ্ন দেখতে। তাহলে এখানেও কি বলছে? ভুল বলছে। তার কবিতা যা বলছে প্রশ্ন তার উল্টোটা বলছে। তাই উত্তরটি কী হবে? এফ। এবং আমরা শেষ কবিতার যে শেষ লাইনটি আছে সেই লাইনটি সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দেবো। ওকে, এরপরে প্রশ্ন বলছে, দ্য পয়েট লং ফর এ ডে ফুল অফ উইন্ড ইন দ্য সি। কবি চেয়েছেন তার যাত্রার মধ্যে বাতাসময় দিন, পুরো দিনটা বাতাস থাকবে। তাহলে দেখো কবিতা লাইনে শিক্ষার্থী বন্ধুরা কী বলছে? দেখো বলছে, অ্যান্ড অল আই আস্ক ইজ উইন্ড এ ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। এই লাইনটির মধ্যে কিন্তু বোঝানো হচ্ছে কবি চেয়েছেন বাতাসময় একটি দিন এবং ভাসমান সাদা মেঘ। তার মানে আমরা এই লাইনটিকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখব এবং তার সাথে আমরা কি করব? এই প্রশ্নটাকে আমরা কি টি লিখব। অপশন কী লিখব? টি লিখব। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা কি লিখব? এই লাইনটি কিন্তু আমরা লিখে দেবো। কোন লাইনটি লিখে দেবো? এই যে দেখো, অ্যান্ড অল আই আস্ক ইজ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। ওকে, এরপর দেখো সেখানে যে প্রশ্ন বলছে, দ্য পয়েট ওয়ান্টস এ টল শিপ টু শো হিম দ্য ডিরেকশন। কবি চেয়েছেন দেখো, এ টল শিপ, একটা লম্বা জাহাজ, টু শো হিম, তাকে দেখাবে, দ্য ডিরেকশন, তার দিক নির্দেশ করবে। অর্থাৎ কবিকে দিক নির্দেশ করার জন্য কবি চেয়েছেন একটা লম্বা জাহাজ। কিন্তু দেখো আমাদের কবিতায় প্রথম প্যারার দ্বিতীয় লাইন বলেছে, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। এখানে বলছে স্টার, আর এখানে প্রশ্নে বলছে, দেখো কি বলছে প্রশ্নে? এ টল শিপ। তাই দুটো জিনিস আলাদা, তাই আমরা এফ লিখেছি এবং কবিতার লাইনটি আমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখেছি। ওকে, এবার বলছে, দ্য কালার অফ দ্য মিস্ট ইন দ্য সি ইজ হোয়াইট। এই যে সমুদ্রে যে কুয়াশা ছিল সেই কুয়াশার রং ছিল কি? সাদা। কিন্তু আমরা প্রশ্নতে অর্থাৎ বইতে আমাদের উল্লেখ করে আছে গ্রে। তাই উত্তরটা কী হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা যেখানে আমাদের কবিতা লাইনটি দেওয়া আছে, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডাউন ব্রেকিং, এই লাইনটা আমরা তুলে দিয়েছি, এই লাইনটা আমরা লিখেছি। এরপর দেখো প্রশ্ন বলছে, দ্য পয়েট উইশ টু হেয়ার এ ম্যারি টেল ফ্রম হিজ ফেলো সেলর। কবি চেয়েছেন শুনতে, অর্থাৎ কবি ইচ্ছা প্রকাশ করছেন শুনতে যে মজার গল্প, ফ্রম হিজ ফেলো সেলর, অর্থাৎ সহনাবিকের কাছ থেকে। দেখো এখানে আমাদের কি বলছে? এখানে দেখো কবিতার লাইনে ঠিক সে কথাই বলছে, অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফ্লোর ওভার। তাহলে এই লাইনটির অর্থ আর প্রশ্নটি প্রায় একই ধরনের, তাই আমরা কি লিখলাম? এটা টি লিখবো এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এই লাইনটি লিখে দেবো। ওকে, এরপরে প্রশ্ন বলছে, এরপর দেখো সেখানে এরপর আমরা করব আমাদের সত্যমিথ্যা প্রশ্নগুলি আমরা লিখলাম। এরকমভাবে তোমরা সত্যমিথ্যা প্রশ্নগুলি মিলাবে এবং অর্থগুলো যদি জানো তাহলে আশা রাখছি প্রত্যেকটি সত্যমিথ্যা প্রশ্ন তোমরা ঠিক করতে পারবে। তোমরা বারবার ভিডিওটি দেখবে, তাহলে দেখবে এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে। এবার আমরা এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বলছে, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাস দ্য পয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। অর্থাৎ কবি দিনের কোন সময় তার যাত্রা করতে চেয়েছেন? কোন সময় যাত্রা করতে চেয়েছেন? আমরা দেখো প্রথম স্তবকের শেষ লাইনটির মধ্যে বলছে, দেখো
অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিস ফেস অ্যান্ড এ গ্রে বলছে ডন ব্রেকিং, মানে দিনের শুরুতে। তাই আমরা উত্তরটা লিখেছি। দেখো প্রশ্ন মধ্যে দেওয়া আছে যে দ্য পয়েটস থেকে আমরা শুরু করছি। দ্য পয়েটস উইশ টু গো ডাউন টু দ্য সিস, টু দ্য সিস, দেখো টু দ্য সিস লিখেছি। এবার দেখো সে কী করবেন, আবার যাত্রা করবেন, তাই অ্যাগেন লিখেছি। এবং এখানে দেখো দেওয়া আছে ডন ব্রেকিং, যা আছে আমরা প্রশ্ন থেকে লিখে এটুকু যুক্ত করেছি। ওকে, এরপরে প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং, কবি যাত্রার জন্য কেমন দিন চেয়েছেন। দেখো আমাদের কবিতার দ্বিতীয় স্তবকে তৃতীয় লাইন কি কেমন চেয়েছেন, উইন্ডি ডে, বাতাসময় দিন। তাই দেখো আমরা লিখেছি প্রশ্ন থেকে দ্য পোয়েট প্রেফার কেমন দিন চেয়েছেন। দেখো এ প্রশ্ন দেওয়া আছে কবিতার মধ্যে এ উইন্ডি ডে, তাহলে আমরা এ উইন্ডি ডে, দেখো এ উইন্ডি ডে যুক্ত করেছি। তার সঙ্গে উইথ দ্য কি চেয়েছেন, দেখো কি বলছে, উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং, অর্থাৎ ফ্লাইং ক্লাউডস। আমরা ফ্লাইংটাকে আগে নিয়ে এসেছি, ক্লাউডসটা পরে দিয়েছি। ওকে, তাহলে এই প্রশ্ন উত্তরটা হয়ে গেল। এবার প্রশ্ন বলছে হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হেয়ার ফ্রম এ ফেলো রভার, অর্থাৎ কবি যাত্রাপথে সেই তার সহ নাবিকের কাছ থেকে, অর্থাৎ যিনি জাহাজ পরিচালনা করছেন তার কাছ থেকে কী শুনতে চেয়েছেন। দেখো এখানে আমাদের কবিতার শেষ স্তবকে তৃতীয় নাম্বার লাইনে বলা আছে কি শুনতে চেয়েছেন, দেখো আই আক্স ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রভার। দেখো এখান থেকে আমরা উত্তরটা লিখেছি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, অর্থাৎ কবিতার নাম এবং কবির নাম কি। দেখো আমরা কি লিখেছি, দ্য নেম অফ দ্য পোয়েম, কি লিখেছি, দ্য নেম অফ দ্য পোয়েম, তারপর কি আছে ইজটা যুক্ত করেছি। কবিতার নাম কি দেওয়া আছে বন্ধুরা, সি ফিভার, এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, সি ফিভার। এবং তারপর লিখেছি তারপর কি লিখেছি, অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট, আবার আমরা প্রশ্ন থেকে কি করেছি, ইজ যুক্ত করেছি, ইজ। এবার কবির নাম কি দেওয়া আছে, এই নামটা তোমরা ভালো করে মুখস্থ করবে, জন ম্যাসফিল্ড, এই জন ম্যাসফিল্ড লিখেছি। এরপর প্রশ্ন বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সি, কবি বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সি, কেন কবি সমুদ্রে যেতে চান, উত্তর লিখেছি আমরা। দেখো এখান থেকে দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সি, কবি সমুদ্রে যেতে চান, কারণ ফর দ্য কল, তাকে ডাকছে, অফ দ্য রানিং টাইড, কল দ্য উইন্ড অ্যান্ড কল দ্য ক্লিয়ার দ্যাট মে নট বি ডিনাইড। দেখো আমাদের দ্বিতীয় প্যারার প্রথমে উল্লেখ করা আছে, দেখো কি বলছে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ উইল কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। তাহলে দেখো কবি যে যাত্রা করেছেন, কেন সমুদ্রে কেন যেতে যাচ্ছেন, তাহলে আমাদের কবিতার দ্বিতীয় প্যারার প্রথম লাইনের শেষের দিকে এবং দ্বিতীয় লাইনের সম্পূর্ণটা লিখলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে কেন কবি সমুদ্র যেতে চাচ্ছেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য উইন্ড কম্পেয়ার টু অ্যান্ড হোয়াই, কবি কেন বাতাসের সঙ্গে তুলনা করছেন, বাতাসের সঙ্গে কি তুলনা করছেন, দেখো আমাদের তৃতীয় প্যারা কি বলছে, এখানে দেখো বলছে দ্য গার্লস ওয়ে অ্যান্ড বলছে ওয়ার্লস ওয়ে হোয়ার দ্য উইন্ড লাইক এ হুইটেড নাইফ, অর্থাৎ বাতাস সঙ্গে তুলনা করছে ধারালো ছুরির সঙ্গে। দেখো কেন, বিকজ, দেখো উত্তর দ্য উইন্ড ইজ কম্পেয়ার্ড এ হুইটেড নাইফ, কবি বাতাসকে তুলনা করছেন ধারালো ছুরির সঙ্গে। কেন, বিকজ, কারণ, ইট ইজ শার্পলি, এটাতে ধারালো ছিল, এটা শার্পলি কোল্ড মানে ঠান্ডা, তারটা ছিল অতিরিক্ত, অ্যান্ড বিটিং যেটা মানুষ সহ্য করা কঠিন, তাই কবি বাতাসের সঙ্গে ধারালো ছুরির তুলনা করেছেন। হোয়ার ইজ দ্য গ্রে মিস্ট সিন, এই যে ধূসর বর্ণের যে কুয়াশা, এটা কোথায় দেখতে পাওয়া যায়, দেখো আমরা এইটা দেখেছি প্রথম স্তবকের কবিতার শেষ লাইনে, গ্রে মিস্ট অন দ্য সি স্পেস,
অর্থাৎ সমুদ্রের উপরিভাগে, সমুদ্রের উপরিভাগে। দেখো আমরা লিখেছি দ্য গ্রে মিস্ট ইজ সিন অন দ্য সি স্পেস। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কবিতা থেকেই তথ্য নিয়ে শুধু উত্তরটা একটু সাজিয়ে লেখা হচ্ছে। দ্য গ্রে মিস্ট, দ্য গ্রে মিস্ট লিখেছি। এটা তো ভার্বের ভিকিউব দেওয়া আছে, তাই ভার্বটাকে যুক্ত করেছি। তাহলে সিন্স, সিন। এবার উত্তরটা হচ্ছে দেখো অন দ্য সি স্পেস। দেখো আমরা লিখেছি অন দ্য সি স্পেস। ওকে, এরপর দেখো প্রশ্ন বলা আছে হোয়াট সাউন্ডস ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট টু হেয়ার ডিউরিং ভয়েস। কবি যখন সমুদ্র যাত্রা করেছেন তখন কিসের শব্দ তিনি শুনতে পেয়েছেন? দেখো শিক্ষার্থী বন্ধুরা, তিনি শুনতে পেয়েছেন, দেখো তিনি শুনতে পেয়েছেন কিসের চিৎকার? সিগালস। দেখো দেওয়া আছে সিগালস ক্রাইং, গাংচিলদের চিৎকার। তারপর তিনি কি শুনতে পেয়েছেন? দেখো এখানে শুনতে পেয়েছেন প্রথম স্তরে দেখো আছে উইন্ড সং, বাতাসের কি গান। ওকে, তাহলে আমরা দেখো লিখেছি দ্য উইন্ড সং অ্যান্ড দ্য সিগালস ক্রাই আর দ্য। এবার যেহেতু দুটি শব্দ এখানে দেওয়া আছে, দুটি শব্দ বাতাসের শব্দ আর দেওয়া আছে কি গাংচিলের চিৎকার, তাই এখানে আর লিখেছি। তারপরে প্রশ্নে যা আছে দেখো তাই লিখেছি সাউন্ড দ্য পোয়েট এক্সপেক্ট টু হেয়ার ডিউরিং ভয়েস। ওকে, এরপরে প্রশ্ন আছে হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম টেল ইউ দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি দ্য ফার্স্ট ভয়েস অফ দ্য পোয়েট। কোন শব্দটি দ্বারা এখানে বোঝা যাচ্ছে কবি প্রথম যাত্রা করছেন না? দেখো আমরা কি লিখেছি দ্য ওয়ার্ড অ্যাগেন। তা অ্যাগেন শব্দটির মধ্য দিয়েই দ্য ওয়ার্ড অ্যাগেন ইজ মেনশন রিপিটেড, বলছে রিপিটেটিভলি, বলছে রিপিটেডলি, মানে এই শব্দটি যে বারংবার ব্যবহার করার মধ্য দিয়ে ইন দ্য পোয়েম, এই কবিতায় টেলস বলা হচ্ছে ইউ দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি দ্য ফার্স্ট ভয়েস অফ দ্য পোয়েট। কবি প্রথম সমুদ্র যাত্রা করছেন না। মানে যখনই অ্যাগেন শব্দ ব্যবহার করা হচ্ছে তখনই বোঝা যাচ্ছে কবি আগেও গিয়েছেন, তাই অ্যাগেন উত্তরটা হবে অ্যাগেন। পরের প্রশ্ন বলছে শিক্ষার্থী বন্ধুরা, বলছে দেখো হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর এ স্টার। কবির কেন একটা তারা দরকার ছিল? দেখো আমরা এখানে লিখেছি দ্য পোয়েট আস্ক ফর এ স্টার। কেন চেয়েছিলেন? দেখো বলছে এখানে টু স্টিয়ার হার বাই। দেখো আমরা এখানে কি লিখেছি যে টু স্টিয়ার বাই শিপ, অর্থাৎ জাহাজকে ঠিকভাবে পরিচালনা করতে বা দিক নির্দেশ করতে, যাতে জাহাজটি ঠিক দিকে যেতে পারে। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি। কবি যাত্রা শেষে কি চেয়েছেন? এবার দেখো আমাদের কবিতার শেষ লাইন বলছে অ্যান্ড কুইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন লং ট্রিক্স ওভার। যখন যাত্রা শেষ হবে তখন তিনি পুরো একটা শান্ত ঘুম এবং মিষ্টি একটা স্বপ্ন চেয়েছিলেন। আমরা দেখো তাই লিখেছি অ্যাট দ্য এন্ড। দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি কি দ্য পোয়েট আস্কস ফর এ। দেখো কি আছে ফর এ, কি চেয়েছেন? দেখো বলা আছে এ কুইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম। ওকে, দেখো আমরা এটুকু লিখেছি। এবার প্রশ্ন হুইচ পার্ট ইজ মেনশন ইন দ্য পোয়েম। এই কবিতায় কোন পাখির কথা উল্লেখ করা আছে? দেখো আমাদের দ্বিতীয় স্তবকের শেষ লাইনে হচ্ছে সিগালস, তাই আমরা লিখেছি দ্য সিগালস। হুইচের জায়গায় লিখেছি দ্য সিগাল। তারপর দেখো ইজ থেকে যা আছে ইজ দ্য বার্ড মেনশন ইন দ্য পোয়েম। ওকে, এর প্রশ্ন আছে হাউ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য লাইফ ইন দ্য সি। বলছে এই যে কবিতায় কবি কেমন জীবন চেয়েছেন, সমুদ্রের জীবন কেমন? বলছে হাউ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে ইজ দ্য লাইফ ইন দ্য সি, সমুদ্র যে যাত্রা, সমুদ্রের জীবন সেটা কেমন? অ্যাকর্ডিং টু দেখো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য লাইফ ইন দ্য সি। এবার আমরা কি যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ রয়েছে তাই আমরা কি লিখেছি ইজটা লিখেছি। দেখো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট তারপর কি লিখেছি ইন দ্য লাইফ ইন দ্য সি। তারপরে কি লিখেছি দেখো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট লাইফ ইন দ্য সি। তারপরে ইজ কেমন ছিল? লাইক দ্য লাইফ অফ এ কি ছিল? দেখো জিপসি লাইফ। আমরা দেখো এখানে লিখেছি জিপসি ভালো করে। তাই সমুদ্র জীবনযাত্রা কার মতো? এই জিপসির মতো। হোয়াট কাইন্ড অফ শিপস ডাজ দ্য পোয়েট
ওয়ান্ট ফর হিজ শিপ ভয়েস। বলছে হোয়াট কাইন্ড অফ শিপস, কবি এই যাত্রার জন্য কি ধরনের জাহাজ চেয়েছেন, সমুদ্র যাত্রার জন্য কি ধরনের জাহাজ চেয়েছেন। আমাদের দেখো প্রথম স্তবকের দেখো 2 নাম্বার লাইনে বলা আছে টল শিপ, তাই উত্তর লিখেছি দ্য পোয়েট ওয়ান্টস এ টল শিপ ফর দ্য সি ভয়েস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে এই মাত্র আমি এমসিকিউ প্রশ্ন, সপ্তমিত্যা প্রশ্ন এবং এসিকিউ প্রশ্ন তুলে ধরলাম। তোমরা যদি এই প্রশ্নগুলি সলভ করো, আমার ভিডিওটি বারংবার যদি তোমরা দেখো, আশা রাখছি এই কবিতা থেকে যত ধরনের প্রশ্নই আসুক না কেন, ইউনিট টেস্ট বলো ও ফাইনাল পরীক্ষা বলো, প্রতিটি পরীক্ষায় তোমরা উত্তর পুরোপুরিভাবে লিখতে পারবে, এটা নিশ্চিত 100% গ্যারান্টি দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, যদি ভেবে থাকো তোমাদের ভিডিওটি তোমাদের উপকার হয়েছে ভিডিওটি দেখে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবে। এখনও যারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করনি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারাও সাবস্ক্রাইব করে নেবে এবং আমি যে সমস্ত ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি যাতে তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো, তার পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই তোমরা ক্লিক করে নেবে। এবং ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। এরপরে আমি আগামীকালকের মধ্যেই একটা ইংলিশ সাজেশন দেব। বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক, বিভিন্ন ধরনের টেস্ট পেপার থেকে আমি বাছাই করে একটা সাজেশন তৈরি করেছি, যে সাজেশনটি তোমাদের 100% কাজে লাগবে। আমি আগামীকাল সেই সাজেশনটি রিলিজ করব, তোমরা দেখে নেবে, তোমাদের 100% উপকার লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবে এবং সবাই একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে। ধন্যবাদ আবার সবাইকে।